দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে। সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। 12 কেজি এলপি গ্যাসের দাম এক লাফে বাড়ল 387 টাকা, কিনতে হচ্ছে আরও অনেক বেশিতে। বেশিরভাগ ফিলিং স্টেশনে নেই জ্বালানি তেল, চালানো যাচ্ছে না সেচ পাম্প ও ট্রাক্টর, বিপাকে কৃষক। জ্বালানি সংগ্রহে বিকল্প উৎস খোঁজার আহ্বান বিশেষজ্ঞদের, চুরি বন্ধে অভিযান জোরদারের পরামর্শ। সারা দেশে বাড়ছে হাম রোগে আক্রান্তের সংখ্যা, 24 ঘন্টাতে মারা গেছে 4 জন, হাসপাতালে ভর্তি 685। দর্শক, এবারে পুরো আয়োজনে যাচ্ছে। ভোক্তা পর্যায়ে আবারও বাড়ল এলপিজির দাম। এপ্রিল মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম 387 টাকা বাড়িয়ে 1728 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। সাধারণ মানুষের অভিযোগ, সরকার নির্ধারিত দামের চেয়েও অনেক বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার। রমজানের ঈদের কেনাকাটার চাপের মাঝেই সাধারণ মানুষের পকেটে বড় ধাক্কা। ফের বাড়ল রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাসের দাম। ফেব্রুয়ারিতে শুল্ক কমানোর সুবাদে সামান্য দাম কমলেও এপ্রিলে এসে তা যেন সুদে আসলে বেড়েছে। বৃহস্পতিবার এক ঘোষণায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জানায়, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বাড়ায় দেশের বাজারে এই সমন্বয়ে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে। তবে এই ঘোষণায় রীতিমতো দিশেহারা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। আগেই তো আমরা 2500 টাকা করে কিনতাম, 2300 থেকে 2500 থেকে 2600 যাই যেমন রাখতে পারছে। আর এখন যদি বাড়ে শুনছে, তাহলে তো 3000 3500 টাকা কিনতে হবে। জনগণের কথা যদি সরকার চিন্তা করতো, তাইলে সরকার হুট করে এই জিনিসটা মনে করেন করতে পারতো না, বাড়াতে পারতো না। 50 টাকা যদি বাড়তো কি 100 টাকা বাড়তো, এটা মেনে নেওয়া যায়, কিন্তু একসঙ্গে এতগুলো টাকা বাড়ানোর জন্য আমাদের অনেক কষ্ট আর কি। অস্বস্তি কেবল দাম বৃদ্ধি নিয়ে নয়, অভিযোগ আছে সরকারি দাম না মানারও। বিইআরসি দাম নির্ধারণ করে দিলেও মাঠ পর্যায়ে 12 কেজি সিলিন্ডার কিনতে এখনো গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। ব্যবসায়ীরা বলছেন, সরকার দাম নির্ধারণ করলেও তাদের কিনতে হচ্ছে এর চেয়ে বেশি দামে। গ্রাহক তো এই দাম নিতে পারবে না, কারণ হচ্ছে আমরা একটা 12 কেজি কিনতেছি আপনার 1792 টাকা, তার সাথে আমাদের যোগ হচ্ছে গাড়ি ভাড়া। তাহলে 1860 টাকা কিনে আমি কিভাবে আপনার হচ্ছে 1728 টাকায় বিক্রি করব? ব্যবসায়ীরা যে কথাই বলুক, সাধারণ ভোক্তার নাবিশ্বাস চরমে। বাজার তদারকি জোরদার না হলে এই বর্ধিত মূল্য কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে, আর সাধারণ মানুষের পকেট কাটবে অসাধু চক্র, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন তাতেও বৃহস্পতিবার মেলেনি জ্বালানির তেল। সকাল থেকে বেশিরভাগ পাম্পে গিয়ে ফিরে গেছেন গ্রাহকরা। পাম্প কর্তৃপক্ষ অবশ্য বলছে, ডিপো থেকে যতটুকু তেল আসছে তা সরবরাহ করা হচ্ছে। গত 1 মাস ধরেই দেশের ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকেই বেশিরভাগ পাম্প তেল সরবরাহ বন্ধ রাখছে, ফলে তৈরি হচ্ছে দীর্ঘ গাড়ির লাইন। বৃহস্পতিবারও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ভিড় করেন হাজার হাজার গ্রাহক। অকটেন ও পেট্রোল ফুরিয়ে গেছে বলে চালকদের ফিরিয়ে দিয়েছে পাম্পগুলো। বিজয় সরণির একটি ফিলিং স্টেশনে বুধবার রাত থেকে লাইনে অপেক্ষায় থাকতে হয়েছে অনেককে। এই লাইনের কাছাকাছি চলে আসছি, কালকে রাত্রে 1টা বাজে ওই মহাখালী ব্রিজের নিচের থেকে লাইন ধরছি। মহাখালী রেলগেটেই আবার অবস্থান করে রাতের 1টা 20 বা 1:30 এরকম সময়। ওখান থেকে এখন বাজে 10:30। 9টি ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেলটা নিলাম। শাইন স্কুল থেকে আর এই পর্যন্ত আসলাম, এখন দেখেন কটা বাজে, 9 ঘন্টা চলতেছে। হাতে গোনা কয়েকটি ফিলিং স্টেশন তেল বিক্রি অব্যাহত রেখেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তেল পাওয়া সাপেক্ষে তারা গ্রাহকদের দিতে পারছেন। মূলত আমি এখানে আসছি সকাল 9:30টার দিকে, আর আমার বাসা মোহাম্মদপুরে। সেখানে আস্তাদ গেটে 2টা পেট্রোল পাম্প, 2টা পেট্রোল পাম্পেই বাইকে তেল দিচ্ছে না। গ্রাহকের সংখ্যা বেড়েছে এবং সবাই জানে এখানে আসলে বলে যে ফুল ট্যাঙ্ক করার জন্য। আগে নিত, কমাই নিত, যে মোটরসাইকেল ধরি 150, 200, 300 এর বেশি পাইতাম না, খুব কম সংখ্যা পাওয়া যেত যে ফুল ট্যাঙ্ক করে নেব। কিন্তু এখন সবাই এটা নিয়েছে, সবাই ফুল নেয়। তো আপনি যাই দেখেন, কেউ ফুল ট্যাঙ্ক ছাড়া নিচ্ছে না। রাজধানীর তেজগাঁও, বাড্ডা, গুলশান, উত্তরা, বনশ্রী, আসাদগেট, মিরপুর ও রমনা এলাকার বেশিরভাগ পাম্পে তেল সরবরাহ বন্ধ রয়েছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।
সারা দেশে জ্বালানি তেল সংকটে জনগণের ভোগান্তি ক্রমেই বাড়ছে। এতে বিপদে পড়েছেন কৃষক, জেলে ও ক্ষুদ্র ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ। কোথাও কোথাও পরিবহন শ্রমিকরা করছেন সড়কে অবরোধ। রাজশাহীর পাম্পগুলোতে মধ্যরাত থেকে অন্তত 7 ঘন্টা অপেক্ষা করে মিলছে জ্বালানি তেল। অধিকাংশ ফিলিং স্টেশনই বন্ধ। ডিপো থেকে তেল সংগ্রহ করতে পারা স্টেশনগুলোই শুধু খোলা থাকছে। মোটরসাইকেলের জন্য সর্বোচ্চ 500 টাকা এবং বড় গাড়িগুলো সর্বোচ্চ 2000 টাকার তেল নিতে পারছে। রাত 3টার সময় বাড়ি থেকে বের হয়েছি, সিরিয়াল 40। তারপর যখন খোলে পাম্প দেখি চরম অভাব ব্যবস্থাপনা। পাম্প কর্তৃপক্ষের 70-80 জন স্টাফ বলে তেল নিচ্ছে ভাই। প্রশাসনের লোকজনরা থাকে কিন্তু মানে প্রশাসন ওভাবে কিছুই দেখে না। বরগুনা সদর উপজেলায় জ্বালানি তেলের সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জ্বালানি তেলের অভাবে গভীর সমুদ্রে যেতে পারছে না বরগুনার হাজারো জেলে। সিলেট বিভাগেও চলছে পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশন মালিকদের ধর্মঘট। মৌলভীবাজার ও সুনামগঞ্জে গত রাত থেকে বন্ধ রয়েছে সব ধরনের পেট্রোল ও গ্যাস ফিলিং স্টেশন। এর প্রতিবাদে বৃহস্পতিবার সিলেট মৌলভীবাজার সড়ক ও সুনামগঞ্জের সিনথিয়া পাম্পের সামনের সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। পাম্পে হঠাৎ করে তারা আন্দোলন করে নিল, তারা বন্ধ করে নিল। আমরা গাড়িটা নিছি কিস্তি লইয়া, কিলা কিস্তি দিব। সকাল থেকে না খেয়ে আসি আমরা, যাতে গ্যাস নিয়ে বাড়িতে ফিরতে পারি। নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় জ্বালানি তেল সরবরাহ কম। তবে সেনাবাহিনীর উপস্থিতিতে 4টি ডিপো থেকে লরি ও ব্যারেলের মাধ্যমে তেল সরবরাহ করা হচ্ছে। ময়মনসিংহের বিভিন্ন পেট্রোল পাম্পে মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও অনেকে তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। এই পেট্রোল অকটেন আমার দেশে উৎপন্ন হয়, ডিজেল বাইরে টানা লাগে। একটা ট্রাক বাসের সিরিয়াল কোন পাম্পে দেখছেন? মোটরসাইকেলে কেন এত সিরিয়াল হইব? নিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ কিছু বলতেছে না। ঠিক আছে, আমরা তেল আদৌ পাবো কি পাবো না সেটাই বুঝতেছি না। এই ভোগান্তি থেকে পরিত্রাণের জন্য সরকারের কঠোর হস্তক্ষেপের আশা করছেন পরিবহন শ্রমিকরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। এপ্রিল মাসে জ্বালানি তেলের কোনো ঘাটতি হবে না বলে দেশবাসীকে আশ্বস্ত করেছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে একথা জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে আপনি যেটা জানতে চেয়েছেন, আমাদের আসলে আমি হিসাব করে দেখেছি যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে। আমরা আসলে মান্থলি প্ল্যান, বছরের প্ল্যানটা করতাম এবং মান্থলি এগুলো আনার কাজ করতাম। তো এখনও আমরা তাই করছি এবং কোনো সংকট ডিজেলের ক্ষেত্রেও নাই। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি। দেশে চাহিদা অনুযায়ী বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি অবশ্য স্বীকার করেছেন গ্রীষ্মকালে জ্বালানি সংকট এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণেই মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। বৈশ্বিক যে অবস্থা, সারা পৃথিবীতে এইটা একটা বড় সমস্যা হয়ে গেছে। তারপরেও আমরা বাংলাদেশে এইটাকে সুষ্ঠুভাবে চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু মানুষের মধ্যে যদি প্যানিক বাইং সৃষ্টি হয়, সেটা রোধ করা একটু কঠিন। আমরা মানুষের কাছে অ্যাপিল করছি যে আপনারা যা প্রয়োজন তাই ক্রয় করেন, তার বেশি ক্রয় করেন না। জ্বালানি আধুনিক অর্থনীতির মেরুদণ্ড। সেই জ্বালানিই এখন সবচেয়ে বড় অনিশ্চয়তার নাম। বিশেষজ্ঞরা বলছেন বিকল্প উৎস থেকে সংগ্রহের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা পুনরুদ্ধারে কার্যকর অভিযান ছাড়া এই সংকট কাটানো কঠিন। ইরান যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই বাড়ছে জ্বালানি তেল নিয়ে অনিশ্চয়তা। এশিয়ার অনেক দেশের মতো এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। সরকারের নানা উদ্যোগ ও আশ্বাস সত্ত্বেও চাহিদা মতো জ্বালানি তেল মিলছে না। ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। অন্যদিকে অভিযান ও শাস্তির পরও থামছে না অবৈধ মজুদ ও কালোবাজারি। বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও এলএনজির মূল্য বৃদ্ধিতে দেশের আমদানি ব্যয়ও দ্রুত বাড়ছে। বিশ্লেষকদের হিসাবে বর্তমান পরিস্থিতিতে প্রতি মাসে অতিরিক্ত 760 থেকে 830 মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে শুধু জ্বালানি আমদানিতে। সামগ্রিক অর্থনীতিতে এর সরাসরি প্রভাব পড়ছে। একদিকে হলো যে জ্বালানির উৎস, সেটার বৈচিত্র্যকরণ, এবং একই সঙ্গে আমাদের কিন্তু এই যে মানে অস্থায়ী ভিত্তিতে কোনো রকমের চিন্তা ভাবনা না করে আসলে
স্থায়ীভাবে চিন্তা করা। এর পাশাপাশি এটা কৌশলগত আসলে জ্বালানির ভান্ডার তৈরি করা, তো সেটা তৈরি করতে পারলে এটা খুবই লাভজনক হবে। আর একটা বিষয়ের কথা আমরা একেবারে চিন্তাই করছি না, যে ইস্টার্ন রিফাইনারি ক্যাপাসিটি সে তো আমাদের বাড়াতে হবে। সরকারকে ঘোষণা দিতে হবে যে জ্বালানি খাত সেবা খাত হবে, বাণিজ্যিক খাত হবে না। সরকার জনগণকে আস্থায় নিতে হবে সরকারকে, তাছাড়া সম্ভব না। এখন এইটা করা একদিকে, আর একদিকে এনার্জি রেগুলেটরি কমিশনকে নির্দেশ দেওয়া, কি করলে সুবিচার নিশ্চিত হবে তুমি নিশ্চিত করো, কি করে দুর্নীতি মুক্ত করলে দুর্নীতি মুক্ত জ্বালানি খাত নির্মাণ করা যাবে। বিশেষজ্ঞরা বলছেন চলমান পরিস্থিতিতে সাশ্রয়ী ব্যবহারের ওপর জোর দিতে হবে। একই সঙ্গে নিজস্ব ব্যবস্থাপনার উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জ্বালানি নিরাপত্তা পুনরুদ্ধারের অভিযানে নামতে হবে। এই অবস্থায় একটু দক্ষ হয় এবং একই সঙ্গে আসলে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ ওইটা হলে তখন দেখা যাবে যে সরকারের উপরে যে অতিরিক্ত ব্যয়ের চাপ সেটা কমানো যাবে। এই সংকট থেকে দেশকে জ্বালানি নিরাপত্তা পুনরুদ্ধার অভিযানে মিশনে সরকার সফল হবে। এছাড়া অন্য কোনোভাবে এগুলো চিন্তা করা, বিকল্প চিন্তা করার কোনো উপায় নেই। এই খাতকে দুর্নীতিমুক্ত রাখতে অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের জেলার হাসপাতালগুলোতে বাড়ছে হাম রোগে আক্রান্তের সংখ্যা। এদের বেশিরভাগই শিশু। কয়েকটি হাসপাতালে খোলা হয়েছে এরই মধ্যে আইসোলেশন ওয়ার্ড। 24 ঘন্টায় বরিশাল বিভাগে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 115 জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসা নিচ্ছেন 385 জন। এর মধ্যে 63 শিশুর হাম শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 15 জন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 35 জন হামে আক্রান্ত রোগী। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক রোগীও রয়েছে। এছাড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 60 জনের বেশি রোগী। কক্সবাজারে গত 5 দিনে হামে আক্রান্ত হয়ে মারা গেছে 2 শিশু। হাসপাতালে ভর্তি আছে 37 জন। কক্সবাজার পৌরসভা, মহেশখালী ও রামুসহ উপকূলীয় ও দুর্গম পাহাড়ি এলাকায় আক্রান্তের হার বেশি। কুমিল্লায় গত এক সপ্তাহে হামে আক্রান্তের সংখ্যা শতাধিক। বেশিরভাগের বয়স 6 মাস থেকে 5 বছর। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। পাবনার জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে 37 জন রোগী। এদের বেশিরভাগই শিশু। গত 24 ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছে 13 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 117 জন রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে শিশুর সংখ্যায় বেশি। ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে হামে আক্রান্ত 11 শিশু। পরিস্থিতি মোকাবেলায় হাম রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। গত 24 ঘন্টায় হামের লক্ষণ নিয়ে 21 শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছে মোট 79 জন। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সারা দেশে 24 ঘন্টাতে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 685 জন। এ সময়ে মারা গেছে 4 জন। এদিকে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটও হয়েছে। একই সাথে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। এটা মারাত্মক একটা ইস্যু। বাচ্চারা মারা যাচ্ছে, বড়রা জ্বরে ভুগছে এবং জ্বরটা কিন্তু খুবই সিরিয়াস। অনেক ডক্টরস বলছে যেটা করোনারই একটা আপডেটেড ভার্সন হতে পারে। সো বাচ্চাদের ইস্যুটা আমার মনে হয় খুব সিরিয়াসলি দেখা উচিত এবং এই কারণে আমি কোর্টের কাছে একটা ডিরেকশন চাচ্ছি যাতে until and unless the matter is resolved regarding the vaccine issue ততদিন যেন স্কুলের একটা সমসাময়িক বন্ধ দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা এই সাক্ষাৎ করেন। পরে এই সংগঠনটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেছেন, হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধানের আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার
মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে করা কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর বিষয়ে সংবাদ প্রকাশের জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনার পক্ষে এই ধরনের চিঠি দেওয়ার কোনো আইনগত এখতিয়ার কারোরই নেই। চিঠির সত্যতা পাওয়া গেলে আদালত অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আমিনুল ইসলাম বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে লন্ডন থেকে ল ফার্ম দিয়ে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর সুযোগ আইনে নেই। আমাদের কাছে অফিসিয়ালি এরকম কোনো চিঠি কেউ পাঠায়নি। শেখ হাসিনা হ্যাজ বিন কনভিক্টেড এবং তিনি অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয়েছে, তিনি এখন পর্যন্ত পলাতক আছেন। তো তিনি বা তার পক্ষে কেউ যদি কোনো কথা বলতে হয়, প্রথম শর্ত হচ্ছে তাকে সারেন্ডার করতে হবে। তবে এগুলো করে এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম বিতর্কিতও করা যাবে না, কোনো কার্যক্রম বন্ধও করা যাবে না। দৃশ্যত এটা আদালত অবমাননার শামিল। হবিগঞ্জে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুতির 18 ঘন্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেলের যোগাযোগ স্বাভাবিক হয়েছে। গতরাত 9:30টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেন হবিগঞ্জের মন্তলার হরিপ্রসাদপুর এলাকায় লাইনচ্যুত হয়। এরপর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেলের যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বগিগুলো উদ্ধার করে লাইন থেকে সরিয়ে নিলে বৃহস্পতিবার বিকেল 4:15টার দিকে ট্রেন চলাচল আবারও শুরু হয়। এ ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে 5 সদস্যের একটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রায় 6,62,00,000 টাকা মূল্যের ডায়মন্ড এবং বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার যশোর বেনাপোল মহাসড়কের নওয়াপাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জানিয়েছেন, তিনি ঢাকা থেকে ডায়মন্ডগুলো নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিনি ভারতের তামিলনাড়ু প্রদেশের বাসিন্দা। গত 1 মাস ধরে তিনি থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ এবং ভারতে একাধিকবার যাতায়াত করেছেন বলেও জানা গেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানে আগামী 2 থেকে 3 সপ্তাহ কঠোর হামলার মাধ্যমে যুদ্ধ শেষ করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া টেলিভিশন ভাষণে ট্রাম্প আরও বলেছেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরানের নৌবাহিনী, ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আলোচনার মাধ্যমে সমাধান না হলে আবারও ইরানে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কঠোর হামলার হুমকিও দিয়েছেন এই প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির পর মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। অপরদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তুচ্ছ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে জেনে চরম ধ্বংসাত্মক হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। লেবাননে জলস্থল এবং আকাশপথে হামলা চালিয়ে হিজবুল্লাহর 40 যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় পরিসরে হামলার হুমকি দেওয়ার পর মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। অপরদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল তুচ্ছ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে জানিয়ে চরম ধ্বংসাত্মক হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। লেবাননে জল, স্থল ও আকাশপথে হামলা চালিয়ে হিজবুল্লাহর 40 যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইরান যুদ্ধ নিয়ে বুধবার হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে ইরানের উপর আগামী 2-3 সপ্তাহ কঠোর হামলার হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের ভাষণ শেষ হওয়ার পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। দেশটির উত্তরাঞ্চল জুড়ে সতর্কমূলক সাইরেন বাজার খবর জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এছাড়া সংযুক্ত আরব আমিরাত জানায়, বৃহস্পতিবার তাদের দিকে 19টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 26টি ড্রোন ছুড়েছে ইরান। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির আকাশ সীমায় বেশ কিছু ড্রোন, 4টি অজ্ঞাতনামা আকাশযান ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করা হয়। ইরান যুদ্ধের দীর্ঘমেয়াদী সমাধান খুঁজতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপ করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার ইরানে দফায় দফায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের 2টি বৃহত্তম ইস্পাত কারখানা ও মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ সেতু হামলায় ক্ষতিগ্রস্ত হয়। রাজধানী তেহরানের শতাব্দী প্রাচীন একটি চিকিৎসা গবেষণা কেন্দ্রেও হামলা হয়েছে। তেহরানের মেয়র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত রাজধানীর 33,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
লেবাননে জলস্থল ও আকাশপথে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে 40 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে তেল আবিব। এ নিয়ে লেবাননের মৃতের সংখ্যা বেড়ে 1345 জনে দাঁড়িয়েছে। এ অবস্থায় হাজারো লেবানিজ ঘর ছেড়ে পালাচ্ছেন। অপরদিকে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে 24 ঘন্টায় 48 ইসরায়েলি সেনা আহত হয়। To protect Israel's northern. ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই। এর আগে মধ্যপ্রাচ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, বল প্রয়োগ করে হরমুজ প্রণালী চালু করা বাস্তবসম্মত নয়। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় 70 লাখ ইরানি দেশটির সামরিক বাহিনীতে স্বেচ্ছায় যোগ দিতে নাম লিখিয়েছেন। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। প্রায় 54 বছর পর আবারও চাঁদের অভিমুখে পা বাড়িয়েছে মানুষ। বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে 4 নভোচারী সহ আর্টেমিস 2 নামের মহাকাশযানের সফল উৎক্ষেপণ করেছে নাসা। 10 দিনের এই মিশনে চাঁদের চারপাশ প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবেন নভোচারীরা। সময়টা ছিল 1972 সালের ডিসেম্বর মাস। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাপোলো অভিযানের সর্বশেষ নভোযান অ্যাপোলো 17 নভোচারী সহ চাঁদের বুকে অবতরণ করে। তখন যুক্তরাষ্ট্রের নভোচারী ইউজিন কার্নান চাঁদের বুকে হেঁটে বেড়ানোর সুযোগ পান। প্রায় 54 বছর পর আবারও চাঁদের উদ্দেশ্যে পাড়ি জমালো মানুষ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ঐতিহাসিক আর্টেমিস 2 মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করেছে নাসা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে নাসার মহাকাশযান আর্টেমিস 2 এর ওরিয়ন ক্যাপসুলে করে 4 জন নভোচারী যাত্রা শুরু করেন। নাসা জানিয়েছে ক্যাপসুলটি প্রায় 15 ফুট চওড়া ও 9 ফুট উঁচু। পরবর্তী 24 ঘন্টার মধ্যে এই ক্যাপসুল কক্ষপথে পৌঁছবে। সেখানে বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষা শেষে সবকিছু ঠিক থাকলে এটি চাঁদের দিকে যাত্রার চূড়ান্ত সবুজ সংকেত পাবে। এই মিশনে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের রিড উইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কক এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। বিশেষ এই মিশনে নভোচারীরা সরাসরি চাঁদের মাটিতে অবতরণ করবেন না। 10 দিনের এই মিশনে তারা চাঁদের চারপাশ প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবেন। মানুষবাহী এই পরীক্ষামূলক অভিযানের মূল লক্ষ্য চাঁদে নিয়মিত যাতায়াত শুরু করা। 2028 সালের মধ্যে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে আবারও মানুষের অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে নাসা। চীনের সঙ্গে ক্রমবর্ধমান মহাকাশ প্রতিযোগিতার মুখে যুক্তরাষ্ট্রের এই মিশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। চীনও 2030 সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। যুক্তরাষ্ট্র এই মিশনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চাঁদের খনিজ সম্পদ আহরণ এবং ভবিষ্যতে মঙ্গলের মতো দূরবর্তী গ্রহে মানুষের বসতি স্থাপনের পথ সুগম করতে চায়। ইশরাত সুমা, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে খেলার খবর জানাবো। এশিয়ান গেমস হকির বাছাই পর্বে চাইনিজ তাইপেকে 4-3 গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ হকি দল। ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে শুরুতে গোল হজম করতে হয় বাংলাদেশ দলকে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত 4-3 গোলের জয় পায় বাংলাদেশ। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম, অন্য দুটি গোল করেছেন আমিরুল ইসলাম এবং দিন ইসলাম। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল। বাছাইয়ে 9 দলের মধ্যে শীর্ষ 6টি দল এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। প্রতিযোগিতা শেষ হবে আগামী 10 এপ্রিল। এবছরের সেপ্টেম্বরে জাপানে হবে এশিয়ান গেমসের 20তম আসর। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। নেপালকে হারিয়ে আগেই ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। অপেক্ষা ছিল দ্বিতীয় সেমিফাইনালের ফলের দিকে, সেখানে সহজেই ভুটানকে উড়িয়ে দিয়েছে ভারত। তাতে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে দেখা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের। টুর্নামেন্টে গ্রুপ পর্বেও দেখা হয়েছিল এই দুই দলের। শুরুতে পিছিয়ে পড়ে ভারতের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল। ফিফা 2026 বিশ্বকাপের 48 দল চূড়ান্ত হয়েছে। সর্বোচ্চ 16 দেশ রয়েছে ইউরোপের। 10 দল নিয়ে
2-এ রয়েছে আফ্রিকা। আর এশিয়া থেকে খেলবে 9টি দেশ। 52 বছর পর বিশ্বকাপ খেলবে হেইতি এবং ডিআর কঙ্গো। ইরাক সুযোগ পেয়েছে প্রায় 40 বছর পর। ফুটবল বিশ্বকাপের এবারের আসরে প্রথমবারের মতো 48টি দল অংশ নিচ্ছে। ফলে সব মহাদেশ থেকে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা বেড়েছে। আগে ইউরোপ থেকে 13টি দেশ সুযোগ পেত, এবার পাচ্ছে 16টি দেশ। 10 দল নিয়ে এই তালিকায় 2-এ আছে আফ্রিকা মহাদেশ। আর এশিয়া থেকে বিশ্বকাপে সুযোগ পেয়েছে 9টি দেশ। 52 বছর পর বিশ্বকাপে ফিরেছে আফ্রিকা ডিআর কঙ্গো। এই মহাদেশে বাকি 9টি দেশ হচ্ছে আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, মিশর, ঘানা, মরক্কো, সেনেগাল, সাউথ আফ্রিকা ও তিউনিসিয়া। আন্তঃমহাদেশীয় প্লে অফে বলিভিয়াকে হারিয়ে 40 বছর পর বিশ্বকাপে ফিরেছে ইরাক। এর আগে শুধু 1986 বিশ্বকাপে খেলেছিল দেশটি। এছাড়া ইউরোপীয় প্লে অফ ফাইনালে কসোভোকে হারিয়ে 24 বছর পর বিশ্বকাপে ফিরেছে তুরস্ক। স্বাধীন রাষ্ট্র হিসাবে মাত্র দ্বিতীয়বার বিশ্বকাপে জায়গা করেছে চেক প্রজাতন্ত্র বা চেকিয়া। প্রথমবার খেলেছিল 2006 আসরে। এর আগে চেক স্লোভাকিয়ার অংশ হিসাবে 8 বার বিশ্বকাপে খেলেছে দেশটির খেলোয়াড়রা। লাতিন অঞ্চল বা কনমেবল অঞ্চল থেকে আগে সরাসরি 4টি দল খেলার সুযোগ পেত। একটি দল প্লে অফ খেলে মূল পর্বে খেলার সুযোগ থাকলেও এবার এই অঞ্চলে একটি দেশ বেড়েছে। আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া ও ইকুয়েডরের সাথে এবার নাম লিখিয়েছে প্যারাগুয়ে। আগামী 11 জুন বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো ও সাউথ আফ্রিকা। মেক্সিকোর সঙ্গে সহ আয়োজক দেশ হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা। 19 জুলাই নিউ জার্সি মেট লাইফ স্টেডিয়ামে ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের 23তম বিশ্ব আসরের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে স্কটল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা। সেখানে বাংলাদেশ ছাড়াও থাকবে স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস। রাউন্ড রবিন ফরম্যাটের এই প্রতিযোগিতায় প্রতিটি দলই একে অপরের বিপক্ষে দুবার করে মুখোমুখি হবার সুযোগ পাবে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। 28 মে শুরু হবে টুর্নামেন্ট আর চলবে 4 জুন পর্যন্ত। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে 30 মে স্কটল্যান্ডের বিপক্ষে। দর্শক, এই খবরের সঙ্গেই শেষ করছি। রাতের দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। 12 কেজি এলপি গ্যাসের দাম 1 লাফে বাড়ল 387 টাকা। কিনতে হচ্ছে আরও অনেক বেশি দামে। বেশিরভাগ ফিলিং স্টেশনে নেই জ্বালানি তেল, চালানো যাচ্ছে না সেচ পাম্প এবং ট্রাক্টর, বিপাকে কৃষকরা। জ্বালানি সংগ্রহে বিকল্প উৎস খোঁজার আহ্বান বিশেষজ্ঞদের। চুরি বন্ধে অভিযান জোরদারের পরামর্শ। সারা দেশেই বাড়ছে হাম রোগে আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টাতে মারা গেছে 4 জন, হাসপাতালে ভর্তি 685। আর দর্শক, এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।